প্রতাপ, ওই দেখো দ্বীপ। ওয়াও, কি সুন্দর ওটা। ওখানে চলো না, ওই দ্বীপে। আরে না, জলকে আমার ভীষণ ভয় লাগে। প্রতাপ, আমি জানি, আমি তোমাকে সুইম করে যেতে বলছি নাকি ওখানে। আমরা যাব বোটে। আর তাছাড়াও আমরা এখানে করছিটা কি? কিছু তো ডিসকভার করা উচিত। চলো চলো চলো, প্লিজ প্লিজ চলো না। ওকে চলো। ওয়াও প্রতাপ, কি মজা হচ্ছে। আরে কি দরকার ছিল বোটে করে আসার? ওই আইল্যান্ডে গিয়ে দেখতে হবে তার তো কোনো মানে নেই। আমরা তো দূর থেকেও দেখতে পারতাম। কখনো তো লাইফে এনজয় করো প্রতাপ, ছাড়ো এসব। দ্বীপ আমাদের সামনে। আই এম জাস্ট গেটিং সো এক্সাইটেড। সরি বেবি, আমার খুব অদ্ভুত লাগছে। আই থিঙ্ক উই শুড মুভ। ঠিক আছে, তোমার যদি এরকমই মনে হয় চলো ফিরে যাই। ভয়ানক নির্জন জায়গায় মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত দুর্ঘটনা ঘটে থাকে। এই অদ্ভুত দ্বীপের সম্বন্ধেও অনেক ভয়ানক ঘটনার কথা প্রচলিত আছে। কিন্তু সব বাজে কথা। দেখো সুকুমারন, একদিন দেখবে এই দ্বীপেই আমার রিসর্ট হবে। তারপর প্রচুর প্রাইভেট বোট আর মানুষের সমাগমে ভূতের বাপের শ্রাদ্ধ হয়ে যাবে। আর একদিন ভূতেদের লেজ গুটিয়ে পালাতে হবে। ঠিক ওইভাবে রাজন থাডানির মাথা থেকে ওই দ্বীপে রিসর্ট বানানোর চিন্তা উড়ে যাবে। তুমি শুনছো না সুকুমারন? আমার এই দূরদর্শিতার তুমি একমাত্র উইটনেস। আর একদিন তোমাকেই মিডিয়ার সামনে গিয়ে আমার এই দূরদর্শিতার তারিফ করতে হবে। অফকোর্স স্যার। স্যার, আপনার যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করুন, নয়তো অন্ধকার হয়ে যাবে। আবার শুরু করে দিয়েছো তোমার সেই বকবক। হ্যাঁ, এখন আমার কথা তো তোমার বকবকই মনে হবে না? ও বুঝি খুব মিষ্টি করে কথা বলে যে ওর পেছনে সব ওড়াচ্ছ? গড শেখ পদ্মা, এখানে আর এসব শুরু করো না। তুমি তো সবই জানো এই রিসর্ট, এই প্রজেক্টের পিছনে আমি কত টাকা লাগিয়েছি। যখনই নতুন কোনো কাজ শুরু করব তার মধ্যেই তুমি নাক গলাবে। তোমার কোনো যোগ্যতাই নেই যে আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। আরে তোমার সঙ্গে যেতেই বা কে চায়? আজকের পরে তোমার এইসব বিজনেস ডিলস আর বিজনেস প্রজেক্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট টু হেল্প উইথ ইয়োর দিস ড্রিম প্রজেক্ট। একটা কথা সবসময় মনে রাখবে মোহন, যে মানুষ অন্য কাউকে ওপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে না, সে নিজে একদিন এত উঁচু থেকে পড়ে যে তার কোনো অস্তিত্ব থাকে না। আই ডোন্ট কেয়ার। সুকুমারন, পাইলটকে এক্ষুনি ইঞ্জিন স্টার্ট করতে বলো। সরি স্যার, কিন্তু ভালো এটাই হবে যে যদি আপনার যাত্রা কাল পর্যন্ত স্থগিত রাখেন। অন্ধকারও হয়ে আসছে, আর আপনি তো জানেন যে ওই দ্বীপটা অভিশপ্ত। আর আপনি আমাকে মন গড়া কাহিনী আর তোমার মিথ্যে কথায় আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না। আরে তোমার আমার একটা দিনের দাম জানা আছে? স্যার, সেই জন্যই তো বলছি, আপনার মতো ইম্পর্টেন্ট লোকের এ ধরনের ঝুঁকি নেওয়া উচিত নয়। দেখো, আমাকে এক্ষুনি আর এই মুহূর্তে বেরোতে হবে। দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। কাল রাতে বিখ্যাত উদ্যোগপতি মোহন আর্যের একটি চপার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনা সমুদ্রের ঠিক মাঝখানে হন্টেড হিল দ্বীপে হয়েছে, যেখানে কে জানে কত লোকেরই না মৃত্যু ঘটেছে। সত্যি করে কি প্রেত আত্মারা এই দুর্ঘটনার কারণ, নাকি অন্য কোনো গভীর রহস্য আছে? কেডি, নিউজটা দেখো, ভূত প্রেত। এরকমটা হয় কি কখনো? হ্যাঁ, একটা দ্বীপের পাথর লোকজনকে খেয়ে ফেলছে, ইটস নট পসিবল। দিল্লি এই সমস্ত ভূত প্রেত তন্ত্র মন্ত্র এই সমস্ত কিছু হয় না। আমি এগুলো বিশ্বাস করি না। স্যার, আমিও এইসব কথায় বিশ্বাস করি না। আপনি একদম ঠিক বলছেন। চল তাহলে নিজেদের কাজটা করি। বাই বিলি।
আমরা আপনাদের জানিয়ে রাখি যে পুলিশের কর্তাদের সাথে আমরা কথা বলেছি। ওনাদের বক্তব্য অনুযায়ী একটি স্পেশাল টিম চপারের অবশিষ্ট অংশ খুঁজতে রওনা হয়ে পড়েছে। আসুন দেখি এই রহস্য পুলিশ ভেদ করতে পারবে না পারবে না। স্বয়ম্ভু এসব আমার শক্তির প্রভাব। আমি ওই দ্বীপের খুনি পাষাণকে জাগিয়ে তুলেছি আর মোহন আচার্যের প্রাণের আহুতি দিয়েছি। আর ওই দ্বীপ আর কোনোদিন ঘুমাবে না। স্বয়ম্ভু। কিন্তু স্বামীজি আপনি এরকম কেন করলেন? আমার শিষ্য রাজন থাডানির ইচ্ছা পূরণ করবার জন্য। ও কখনোই চায়নি যে মোহন আর্য ওই দ্বীপের মধ্যে রিসর্ট বানায়। আর আমি ওকে আশ্বাস দিয়েছি যে মোহন আর্য এই জীবনে কেন কোনোদিনও ওখানে রিসর্ট বানাতে পারবে না। আমার মুখ থেকে নিঃসৃত এক একটা শব্দের কি শক্তি! স্বয়ম্ভু। আমি কখন থেকে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। চলুন বাবা, বাকি জ্ঞান জেলে গিয়ে দেবে। স্বয়ম্ভু। মূর্খ, তুই তাকে হাত করি পড়াচ্ছিস যে কালই তোর সঙ্গীদের হত্যা করেছে। আরে আমি সেই ওই দ্বীপে রক্ষাকর্তা। স্বামী রাজনাথের সঙ্গে যে টক্কর নেবে সে মাটিতে মিশে যাবে। এই বিশ্বে এমন কোনো কারাগার এখনো তৈরি হয়নি যে আমাকে, স্বামী রাজনাথকে বন্দি করতে পারে। এই মূর্খ আমাকে বন্দি করে তার মূর্খতার প্রমাণ দিচ্ছে। তোমার মনে হয় না যে তোমারও এইসব কথা বিলিভ করা উচিত? আরে আসল সত্যটা সারা দুনিয়ার সামনে চলে এসেছে। পুলিশও ওদিকে যেতে বারণ করছে। তার উপর আবার ওই স্বামী রাজনাথ আছে না, উনি সবার সামনে খুনি দ্বীপটাকে জেগে ওঠার কথা বলেছেন। এই সমস্ত কিছু বিশ্বাসের নয়, কুসংস্কারের ব্যাপার মিসেস বিলিমোরিয়া। আশ্চর্য তো আমার সেখানে লাগছে যে পুলিশও এই সমস্ত ব্যাপার বিশ্বাস করে গ্রেফতার করে ফেললো ওই কি নাম যেন ওই শিল্পপতির? রাজন থাডানি, দিব্যা থাডানি, রাজন থাডানির মেয়ে। আমি একজন এরকম আনফর্চুনেট মেয়ে যে নিজের বাবাকে বাঁচাতে চায়। আপনার বাবাকে সন্দেহের ওপর ভিত্তি করে গ্রেফতার করা হয়েছে, কেননা আইনের বইয়ে এরকম কোনো কলাম নেই যেখানে এই যে তন্ত্রমন্ত্র রয়েছে এই সমস্ত বিষয়ে ভাবনায় কাউকে গ্রেফতার করা হয়ে থাকে। না, আসলে আরও একটা কথা আছে। যেই হেলিকপ্টারটা এই অ্যাক্সিডেন্টটা হয়েছে ওটা অ্যাকচুয়ালি আমার বাবার কোম্পানি ছিল। আর পুলিশ এটা মনে করে যে ওই কপ্টারটার মেনটেনেন্সে কোনো খামতি ছিল, যার জন্য দুর্ঘটনাটা ঘটে। আমার বাবাই আমার জন্য সব কিছু। মায়ের মৃত্যুর পরে উনিই আমাকে লালন পালন করেছেন। এই কারণে উনি দ্বিতীয় বিয়েও করেননি। যে মানুষ তার মেয়েকে এত ভালোবাসতে পারে সে অন্য কারোর প্রাণ কেন নেবে? আপনিই পারেন ওনাকে এই বিপদ থেকে রক্ষা করতে। আমি জানি যে আপনি থাকতে কোনো নিরপরাধীর শাস্তি হতে পারে না। দিব্যাদেবী, এই কথাটা তো আপনি ঠিকই বলেছেন। আমি কখনোই চাই না যে আমি থাকতে কোনো নির্দোষের কোনো রকম শাস্তি হোক। তার আগে খোঁজ নিতে হবে যে আপনার বাবা নির্দোষ নাকি নন। এ তো আজব ব্যাপার ইওর অনার। ভগবান পৃথিবী বানিয়েছেন, পৃথিবী আবার মানুষের জন্ম দিয়েছে, মানুষ টাকার জন্ম দিয়েছে, আর টাকা লোভ ঈর্ষা শত্রুতার জন্ম দিয়েছে। আর এই কেসটাও কিছুটা এরকমই ইওর অনার। রাজন থাডানি আর মোহন আর্য দুজনে বিজনেস রাইভেল ছিলেন, কিন্তু গত কিছুদিন ধরে রাজন থাডানি বাবুর বেশ কিছুটা লস হয়ে যাচ্ছিল মোহন আর্য বাবুর জন্য। এনার রাগ বেড়ে যাচ্ছিল, এনার লোভ ঈর্ষা আরো বেড়ে যাচ্ছিল, আর প্রতিশোধ নেওয়ার জন্য ইনি মোহন আর্য বাবুকে হত্যা করেন। আর আমি এমনি এমনি বলছি না, 10 মিনিটের মধ্যে প্রমাণও করে দেবো। আর প্রমাণ করার জন্য ইওর অনার স্বর্গীয় মোহন আর্য বাবু স্ত্রী পদ্মা আর্যকে এখানে ডাকার অনুমতি চাইছি ইওর অনার। আচ্ছা পদ্মা দেবী, আপনার স্বামী স্বর্গীয় মোহন আর্যবাবু ওই দুর্ঘটনার জায়গায় ঠিক কেন গিয়েছিলেন বলতে পারবেন? আর কি হ্যাঁ, উনি দিউয়ের কাছে একটা দ্বীপে ওনার রিসর্ট বানাতে চাইছিলেন।
সেই প্রয়োজনেই উনি ওটা সার্ভে করতে ওখানে গিয়েছিলেন। ইওর অনার, এরকম একটা স্বর্গের মতো জায়গাতে লাক্সারি রিসর্ট বানানো যে কোনো মানুষের কাছে একটা লাভজনক ব্যবসা হতে পারত, কোটি কোটি টাকার লাভ। আমার তো মনে হয় রাজেন থাডানি বাবুরও ওই দ্বীপের ওপর একটা রিসর্ট বানানোর ইচ্ছা ছিল। আমি কি ঠিক বললাম? আগে আসলে এই ডিলটার জন্য রাজন আর আমার হাজব্যান্ড দুজনেই বিট করেছিলেন, কিন্তু বিট আমার হাজব্যান্ডই জিতেছিলেন। তার মানে রাজেন বাবু হেরে গেলেন, আর এই কারণেই উনি রেগে গেলেন, আর এই কারণেই উনি যে এই খুন করেছেন সেটা এই কারণেই করেছেন। আর আরও একটা কারণ আছে যেটা আমি প্রমাণ করতে পারি ইওর অনার, যে কোনো একটা পার্টিতে আপনাদের দেখা হয়েছিল কিছুদিন আগে। কি হয়েছিল এই পার্টিতে? যে সম্মানটাকে পাওয়ার জন্য আমার বছরের পর বছর লেগে গেছে, সেটা যে কোনো লোক এসে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে আর আমি সেটা দেখবো? হ্যাঁ, এছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না রাজন থাডানি। আরে রাজেনের সাম্রাজ্যে যে হাত দেবে তাকে রাজেন একেবারে শেষ করে দেবে। ছি 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 ছি। এত মানি গুণী একজন লোক আর এই খারাপ ব্যবহার। ইওর অনার, দেখুন না, এই পরের দিন সব নিউজ পেপারে এই সমস্ত খবর ছাপা হয়েছিল। বিখ্যাত বিজনেসম্যান রাজেন থাডানি উঠতি বিজনেসম্যান মোহন আর্যকে পার্টিতে সবার সামনে হুমকি দিয়েছেন। ওটা হুমকি নয়, একটা দুর্ঘটনা জজ সাহেব। তখন ও নেশাগ্রস্ত ছিল, আমিও নেশাগ্রস্ত ছিলাম, ব্যাস কথা কাটাকাটি হয়ে গেল। কথা কাটাকাটি নয়, ওটা হুমকি। আর এই হুমকির পরিণতি আপনি দিলেন মোহন আর্যকে হত্যা করে। আর দুনিয়ার সবাই জানে যে রাজেন থাডানির সাথে শত্রুতার অর্থ হলো যে শত্রুতা করবে তার মৃত্যু অবশ্যম্ভাবী। 10 বছর আগে ইওর অনার ঠিক এরকমই কিছু ঘটেছিল। খবরের শিরোনামে এসেছিলেন কিনা? এসব সত্যি নয়, ও সব খবরই মিথ্যে। তাহলে কি এটাও মিথ্যে যে 3 দিন ধরে আপনি পুলিশে হেফাজতে ছিলেন? হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে প্রমাণের অভাবে আপনি ছাড় পেয়ে যান। ঘটনা এই যে এনার স্ত্রীর মৃত্যু হয়েছিল, খুন হয়েছিলেন, কিন্তু ইনি সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেন। আই অবজেক্ট ইওর অনার। যেই ঘটনা নিয়ে মিস্টার জসওয়াল কথা বলছেন সেই ঘটনায় আমার মক্কেলের বিরুদ্ধে কোনো রকম সাক্ষী, কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি যার থেকে এটা প্রমাণিত হয় যে তার স্ত্রীর হত্যা উনি করেছেন। কিন্তু আজ এই কেসে পাঠকবাবু আমার কাছে সাক্ষীও আছে আর প্রমাণও আছে যা প্রমাণ করে দেবে যে থাডানি বাবুই হত্যাকারী, উনি খুনি। এটা সত্যি কথা নয়, বাবা খুনি নন, উনি কোনো খুন করেননি। মাঝখানে কথা বলবেন না, আপনাকে বলার সুযোগ দেওয়া হবে। এটা আপনার বাড়ি নয়, এটা আদালত। একদম ঠিক বলছেন মিস্টার জসওয়াল, এটা আপনারও বাড়ি নয়, আদালত এটা। ইওর অনার, আমি আদালতের কাছে নিবেদন করব যে আপনি প্রসিকিউটর সাহেবকে সচেতন করুন যাতে উনি ওনার তথ্য আর মেজাজ নিয়ন্ত্রণে রাখেন। কিন্তু ইওর অনার, মিস্টার জয়সওয়াল, আপনি আপনার ভাবনা নিয়ন্ত্রণে রাখুন, আর আপনার কাছে যদি সঠিক প্রমাণ থাকে তো এই আদালতের সামনে পেশ করুন। ঠিক আছে ইওর অনার, প্রমাণ করে দিচ্ছি। স্বামী রাজনাথ, যিনি এই কেসের একজন অন্যতম সাক্ষী ইওর অনার, আর এটা মেনে নেওয়া কোনো ভুল হবে না যে এই কেসে রাজেন বাবু ঠিক যতটা দায়ী ঠিক ততটাই দায়ী স্বামী রাজনাথও। আর তার প্রমাণ উনি নিজেই দিয়ে দিয়েছেন মিডিয়া আর সারা দুনিয়ার কাছে। 1 মিনিট, রাজন বাবু, এটা কি সত্যি যে মোহন আর্য বাবুকে আপনি ঈর্ষা করতেন? জজ সাহেব, না না, হ্যাঁ না না। দেখুন, বিজনেসে তো এইসব ঘটনা ঘটেই না, থাকে। দেখার ব্যাপার নেই, হ্যাঁ না না। হ্যাঁ হ্যাঁ, আর এবার এটাও বলে দিন যে মোহন বাবুকে মারার জন্য আপনি কি স্বামীজির সাথে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ না না। আমি আপনাকে কি করে বোঝাবো? আমি শুধুমাত্র ওকে মোহনের রিসোর্টের ডিলটা শুধু আটকাতে বলেছিলাম। আমি কি জানতাম যে ওকে প্রাণে মেরে ফেলবে? স্বয়ম্ভু! জীবন আর মৃত্যু আমারই ইচ্ছায় চলে। মূর্খ, আমি কি ওকে জীবন দান করতাম নাকি মিষ্টান্ন দিয়ে স্বাগত জানাতাম? খালি আমার প্রশ্নের উত্তরটা যদি একটু দিয়ে দেন খুব ভালো হতো যে মোহন বাবুকে নিয়ে আপনাদের দুজনের মধ্যে কি কথা হয়েছিল বলুন। আজ থেকে কয়েক মাস আগে ওই রাজনও এসেছিল একটা প্রার্থনা নিয়ে। ও আমাকে বলেছিল, স্বামীজি, আমি আপনার সম্বন্ধে অনেক কথা শুনেছি, আমি খুব দুশ্চিন্তায় আছি, সেই জন্য আপনার স্মরণে এসেছি। ওই আমাকে মোহন আর্যর ব্যাপারে সবকিছু বলে, সবকিছু। আর এটাও বলে যে মোহন আর্যর জন্যই ও কিভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে। ও বলেছিল যদি ওই দ্বীপে সে রিসর্ট বানাবার
অনুমতি পায় তাহলে ও নিজে গাছ তলায় গিয়ে দাঁড়াবে। তখন আমি ওকে আশ্বাস দিই, ওকে বলি যে মোহন আর্য এই জীবনে কেন, যদি মৃত্যুর পরেও 1,84,000 জনি পার করে আবার জন্ম নিলেও সে ওই দ্বীপে কোনো দিনই রিসর্ট বানাতে পারবে না। সত্য বচন, ঠিক যা আপনি বলেছিলেন তাই হয়েছে। সারা জীবনও বেচারা মোহনবাবু যতদিন না মরলেন ওই দ্বীপে আর রিসর্ট বানাতেই পারলেন না, রাজন বাবুর কথা মতো। স্বয়ম্ভু, স্বামী রাজনাথের বাক্য নিষ্ফলা হয় না, আর ঠিক সেটাই হলো, ঠিক যেটা রাজন চাইছিল। আমি ভুতুরে দ্বীপের দানবকে নিজের শক্তি, আমার সাধনা, আমার তন্ত্র মন্ত্রের বিদ্যা দিয়ে জাগিয়ে তুলে, আর তারপর ওই দ্বীপের দানব আমার অনুমতি নিয়ে মোহন আর্যকে জ্যান্ত গিলে ফেলে। গুড স্টোরি। রিয়নার এই ভণ্ড আর মিথ্যাবাদী সাধু যে আদালতে বক্তব্য রাখছেন, এটা শুধুমাত্র এই কেসটার দিকটাকে সরিয়ে দিচ্ছে। ওনার এই সমস্ত বক্তব্যকে একেবারেই বিশ্বাস করা যায় না ইয়োর অনার, কেননা ওনার সমস্ত কথা ভিত্তিহীন একদম। ইনি শুধুমাত্র জনপ্রিয় হওয়ার জন্য এই ধরনের আচরণ করছেন, এই ধরনের অঙ্গভঙ্গি করছেন, আর কিছুই নয় ইয়োর অনার। খুবই লজ্জার বিষয় যে নিজের রুটি রুজির দোকান চালানোর জন্য এরকম সস্তা আর নোংরা পদ্ধতি এই স্বামীজি অবলম্বন করেন। আর এই ধরনের প্রচারের পর, এই ধরনের কৌশলের পর ওনার ভক্তের সংখ্যা বেড়ে গেছে। কোটি কোটি টাকার লাভ হয়েছে ওনার ট্রাস্টের ইয়োর অনার। এটা আসলে চিন্তার বিষয় ইয়োর অনার যে এই ব্যক্তি যিনি আমার মক্কেলকে ওখানে ওই দ্বীপে রিসর্ট বানানোর কোনো রকম সুযোগ করে দিতে পারেননি, উনি ওই দ্বীপে ওই রাক্ষসকে কিভাবে জাগ্রত করবেন? এই রাক্ষস খক্ষস তন্ত্র সাধনা বাজে কথা ইয়োর অনার। স্বয়ম্ভু, চুপ করো অর্বাচী। আমার শক্তি, আমার সাধনাকে সন্দেহ করছে। যদি আমি চাই তাহলে এক্ষুনি এই মুহূর্তে এই কোর্টে আমার শয়তানি শক্তির প্রমাণ দিতে পারি, ভূতকে দিয়ে তাণ্ডব করাতে পারি। দেখাবো। দেখান। শম্ভু, আমি যদি ওকে অচৈতন্য করতে পারি তাহলে ওর চেতনাও ফিরিয়ে দিতে পারি। শম্ভু, অর্ডার, অর্ডার। আপনি কোর্টের মধ্যে এরকম ব্যবহার করতে পারেন না। আর যদি আপনি এসব এক্ষুনি বন্ধ না করেন তো নিরুপায় হয়ে আপনাকে কাস্টডিতে নেবার আদেশ দিতে হবে। আমি আমার ক্রিয়া অবশ্যই বন্ধ করতে পারি যদি এই উকিলের বাচ্চা আপনার কেডি পাঠক ফালতু কথা বলা বন্ধ করে তবে। মূর্খ, তুই কি জানিস ওই দ্বীপ কবে থেকে অভিশপ্ত? আরে যখন তোর জন্ম হয়নি তারও আগে থেকে, স্বাধীনতার আগে কোরা ইংরেজ অফিসাররা ওখানে যেতে ভয় কাঁপতো। আরে তুই কি জানিস কত শত নৌকো, কত জাহাজ ওখানে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে? আরে মূর্খ, এই দ্বীপটা 10 বছর আগে গোটা জাহাজ গিলে নিয়েছে, আর তারপর 8 বছর আগে একটা স্টিমারকে 3টে মানুষ সমেত গিলে ফেলেছে। এখন বল কেন? এটা কিসের জন্য? হয়েছে আপনার, বলা হয়ে গেছে। আরে জয়সওয়াল বাবু, বসুন না আপনি কোথাও, আপনার বসুন।
তো বিষয়টা হলো যে নিজের কর্তব্যে অনেকটা বাধ্য হয়ে আমি এই বিষয়টাতে একটু তল্লাশি চালিয়েছি। যে নৌকাটার আপনি কথা বলছেন, যে নৌকাটা ওইখানে ডুবে গিয়েছিল, যখন ওই নৌকাটা ডুবেছিল সেই দিন ওখানে খুবই ভয়ানক একটা ঝড় এসেছিল, আর সেই ঝড়ের কারণে ডুবে গিয়েছিল। আর বেঁচে যাওয়ার মধ্যে একজন ব্যক্তি ছিলেন, যিনি তারপর গিয়ে এই মন গড়া গল্পটা গ্রামবাসীদের বলেন আর তাদের প্রভাবিত করেন। আর ঠিক এইভাবেই যেই জাহাজটা ডুবে গিয়েছিল, যেই জাহাজটার কথা আপনি বলছেন, সেই জাহাজটা ওই দ্বীপ থেকে 10 কিলোমিটার দূরে ডুবেছিল টেকনিক্যাল ভুল ত্রুটির কারণে। সত্য হচ্ছে এটাই যে সবকিছু ওই দ্বীপটাই করেছে। ইয়র, আশ্চর্যজনক বিষয় হলো যে এই ধরনের কথাবার্তা বারমিউডা ট্রায়াঙ্গেলের ব্যাপারেও বলা হয়ে থাকে, যে সমুদ্রের ওই অংশে জাহাজ হোক বা বিমান সেগুলো হারিয়ে যায়। কিন্তু বিজ্ঞান এটা স্পষ্ট করে দিয়েছে, এরকমটা প্রমাণ করে দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে এরকম কিছু হয় না, এই কথাগুলো মিথ্যা। আর আজকে আমাদের এই পূজনীয় স্বামীজি এই ধরনের মন গড়া গল্প এখানে তৈরি করে গ্রামবাসীকে আতঙ্কিত করছেন শুধুমাত্রই ওনার ব্যবসার প্রচার এবং প্রসারের জন্যই। অনার কেডি, আমি তোমার সঙ্গে একমত। আইনের বইতে অলৌকিক ব্যাপারের জন্য কোনো জায়গা নেই। আর মিস্টার জয়সওয়াল, আপনার কাছে জোরালো প্রমাণ থাকলে পেশ করুন। হ্যাঁ, আছে তো ইওর অনার, প্রমাণ আছে। আর এটা প্রমাণ করে দেখাবার জন্য আমার পরের তারিখের দরকার হবে না, আমি এটা আজই প্রমাণ করে দেবো, এক্ষুনি 10 মিনিটে কেসটা হয়তো জিতে যাবো আমি। ইওর অনার, যে চপারে মোহন আর্যবাবুর মৃত্যু হয় সেই চপার থাডানি চার্টার ফ্লাইটসের ছিল। আর এছাড়াও দ্বিতীয় যে ব্যাপারটা বলতে চাই সেটা সাধারণভাবে থাডানি বাবু মানে রাজন বাবু যে হেলিকপ্টার ভাড়ায় দেন তার জন্য প্রচুর পরিমাণ টাকা নেন, কিন্তু যখন মোহন আর্যবাবুকে এই চপার দিয়েছিলেন মানে ওই দ্বীপে যাওয়ার জন্য, তখন একটাও টাকা নেননি, বরং তার বদলে নিয়েছিলেন মোহনবাবুর প্রাণ। বলুন না মিস্টার থাডানি, আপনি আপনার সবচেয়ে বড় শত্রু মোহন আর্যকে বিনা পয়সায় কেন চপার দিলেন? আমি কখনোই ওকে মারতে চাইনি। হ্যাঁ, এই দুঃসময়ে আমি তন্ত্রমন্ত্রের সাহায্য নেবার নিশ্চয়ই চেষ্টা করেছিলাম, কিন্তু আমার উদ্দেশ্য ওকে হারানোর ছিল, ওকে প্রাণে মারার নয়। হ্যাঁ, ওই পার্টিতে যা কিছু ঘটনা ঘটেছে তার জন্য আমি সত্যিই লজ্জিত। আমাকে একবার রাঘব ফোন করেছিল, ও ফোনে বলেছিল যে মোহনের একটা চপারের দরকার আছে। আমি রাঘবকে বলে মোহনের জন্য একটা ভালো চপারের বন্দোবস্তও করেছিলাম, তার সাথে ওকে এটাও বলেছিলাম যে কোম্পানি ওর কাছ থেকে কোনো চার্জ করবে না। আমি শুধু মোহনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম। আর সাথে হাত বাড়িয়ে আপনি এমন এক উপহার দিলেন, এক ভয়ানক অভিশাপের রূপে, যার জন্য মোহন আর্যবাবু চিরদিনের জন্য শেষ হয়ে গেলেন। 1 মিনিট জয়সওয়াল বাবু, চলুন মেনে নিলাম রাজনবাবু মোহন আর্যবাবুকে তার হেলিকপ্টারটা বিনামূল্যে দিয়ে দিলেন, কিন্তু এতে এটা কিভাবে প্রমাণিত হয় যে মোহনবাবুকে হত্যা রাজনবাবু করেছেন? কিন্তু ওটা থেকে তো হয়। আছে তো আমার কাছে এই প্রমাণ, ডকুমেন্টস ইওর অনার। Yet another effort by Rajan Thadani to commit yet another mysterious murder. রাজন থাডানি বাবু যে চপারে মোহন আর্যবাবুর মৃত্যু ঘটে এটা সেই চপারেরই কাগজপত্র। সাধারণভাবে কোনো হেলিকপ্টারের বছরে 3 বার সার্ভিস করানোর দরকার হয়, আর সেটা না করে হেলিকপ্টার ওড়ালে নিয়ম লঙ্ঘন করা হয়। কিন্তু এই কাগজপত্র থেকে প্রমাণ হচ্ছে যে ওড়ার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়েছিল জেনে বুঝে। কেন? কারণ রাজনবাবু চেয়েছিলেন মোহন আর্যবাবুরও তার স্ত্রীর মতো এমন মৃত্যু হোক যার দোষারোপ কখনো এনার ওপর না পড়ে। আর ঘটনা ঘটলো ইওর অনার যে যখনই উনি জানতে পারলেন যে মোহন আর্যবাবুর একটা চপার দরকার, তখন উনি সেই সার্ভিস না করানো, পরীক্ষা না হওয়া সেই হেলিকপ্টারটা পাঠিয়ে দিলেন ওনার জমদূত হিসাবে। আগে না, এটা হওয়া অসম্ভব। আমার কোম্পানির সমস্ত চপার ঠিক সময়ে সার্ভিস করা হয়, এটা আমার কোম্পানির সবচেয়ে বড় নিয়ম। তাহলে এটা কি? এই আপনার কোম্পানির এটা সার্ভিস রেকর্ড, একটু ভালো করে দেখুন না। এর মধ্যে তো সবই লেখা আছে যে ওই হেলিকপ্টারটার কোনো মেনটেনেন্স হয়নি, লাস্ট কবে হয়েছিল, কবে হওয়ার কথা। কি এটা? হ্যাঁ, এটা তো আমারই কোম্পানির, কিন্তু এখানেও নিশ্চয়ই কোনো গন্ডগোল করা হয়েছে। ইওর অনার, যদি রাজন থাডানির কথাটাকে বিশ্বাস না করা হয়,
সার্ভিসিং করানো হয়নি তার মানে এটা দাঁড়ায় না যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 100% হয়ে যায়। ওই হেলিকপ্টারটা মাটিতে পড়ে যাওয়ার কারণ অন্য কিছু হতে পারে, ইওর অনার। আর ওই কারণটা কি ছিল যতক্ষণ না সেটার উত্তর পাওয়া যায় এখানে। আমার মক্কেল রাজন থাডানির ওপর হত্যার এই অভিযোগ আনাটা ঠিক হবে না। আমাদের খোঁজ নিতে হবে যে ওই হেলিকপ্টারটা মাটিতে এসে পড়ে যাওয়ার কারণ কি ছিল। এই সময় ইওর অনার, আমি একজন গুরুত্বপূর্ণ সাক্ষী সুকুমারন বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। সুকুমার বাবু যদি আর্য বাবু দ্বীপে যেতে চাইতেন তাহলে চলেই যেতেন দুপুরবেলাতে। সন্ধে নেমে আসার প্রতীক্ষা কেন করলেন তিনি? এরকম হয়েছিল যে হেল্প উইথ ইওর দিস ড্রিম প্রজেক্ট। যে মানুষ অন্য কাউকে ওপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে না, সে নিজে একদিন এত উঁচু থেকে পড়ে যে তার কোনো অস্তিত্ব থাকে না। আচ্ছা 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 আচ্ছা, নিজের স্ত্রীর সঙ্গে ঘরোয়া ঝগড়া একটা। তো কি ছিল এই ঝগড়ার পিছনে কারণ? দ্বিধা করছো তুমি এ কথাটা বলতে? কোনো ব্যাপার না, নো প্রবলেম। ইওনার 2 বছর আগে একটা জলসাতে আর্যবাবুর দেখা হয় পদ্মা দেবীর সঙ্গে। আর এই দেখা হওয়ার কয়েকদিনের মধ্যেই উনি ওনার পূর্বের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে পদ্মা দেবীকে বিয়ে করে ফেলেন। তার কয়েকদিনের মধ্যেই পদ্মা দেবী জানতে পেরে গেলেন যে মহিলাদের ব্যাপারে আর্যবাবুর চরিত্র খুব একটা ঠিক না। আর যে সময় আপনার সঙ্গে বিবাহ হলো ওনার কোনো অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা চলছিল। আমি কি ঠিক বলছি? আগে হ্যাঁ মাই লর্ড, উনি যা বলছেন সেটা একদম সত্যি। আমার আর ওনার মধ্যে প্রায়শই ঝগড়া হতো, আর ঝগড়ার কারণটাও এটাই ছিল। কিন্তু তাতে তো এটা প্রমাণ হয় না যে আমার হাজবেন্ডকে আমি খুন করেছি। হ্যাঁ, কিন্তু আমার কাছে এরকম কিছু সাক্ষী রয়েছে পদ্মা দেবী, যারা এইটা বলছেন যে সম্ভবত আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন। এটা আশ্চর্যের বিষয় যে এই বিয়েটার আগে মিস পদ্মা একজন প্রশিক্ষিত বিমান বিশেষজ্ঞ ছিলেন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। এর থেকে এটা পরিষ্কার যে ওই চপারের টেকনিক্যাল বিষয়বস্তুগুলির ব্যাপারে ওনার সম্পূর্ণরূপে জ্ঞান ছিল। এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী আমাদের বলেছেন যে উড়াল দেওয়ার আগে পদ্মা দেবী ওই চপারটার এদিক ওদিক ঘুরছিলেন, আর তারপর হঠাৎই আপনি আপনার স্বামীর সঙ্গে ওই চপারে উড়ে যেতে না করে দিলেন। তো এটা সম্ভব যে আপনি ওই চপারে কোনো টেকনিক্যাল ত্রুটি করে দিয়েছিলেন, আর আপনার স্বামী যিনি অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক চালাচ্ছিলেন সেটার বদলা নেওয়ার জন্য আপনি ওনাকে হত্যা করলেন। ওয়াও, গ্রেট থিওরি উকিল সাহেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু যদি আপনি এতটাই জানেন যে আমি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার, তাহলে আপনার এটাও জানা উচিত যে আমার স্পেশালাইজেশন এয়ারবাসের উপর, চপার্সের উপর নয়। তো আপনার কি মনে হয় উকিল বাবু, চপার আর এয়ারবাসের মেকানিজমের তফাৎটা কি? চলুন, এটুকু তো শিওর যে এখানে আসার আগে আপনি এয়ারনটিকের বিষয়ে খুব ভালো করে পড়ে এসেছেন। আপনি বলুন না আমাদের সবাইকে যে চপার আর এয়ারবাসের মেকানিজম কি একদম এক? প্লিজ বলুন। অবজেক্ট ইওর অনার। পাঠকবাবু একজন সম্মানীয় মহিলার প্রতি মিথ্যে অভিযোগ করছেন। অবজেকশন সাস্টেন্ড। মিস্টার কেডি, মিস পদ্মার এয়ারবাসে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করাতে এটা কখনোই প্রমাণ হয় না যে চপারে টেকনিক্যাল ফল্ট উনিই করেছেন। এই কারণে আপনাকে এটা জানতে হবে যে পুলিশের তদন্তে হেলিকপ্টার ক্র্যাশ হওয়ার সঠিক কারণ কি। স্যার, ওই দুর্ঘটনার পর কেউই ওই নির্জন দ্বীপে যেতে রাজি নয়, তাই চপারের ভাঙাচোরা টুকরো আমরা উদ্ধার করতে পারিনি। শম্ভু, আমি বলেছিলাম না যে ওই পাষাণের শয়তানের অভিশাপ আছে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। তুমি নিজের সময় শুধু ব্যর্থই নয়, অহেতুক নষ্ট করছো। মূর্খ, আমার সাধনা, আমার শক্তির উপরে সন্দেহ করছিস? তুই কোনো প্রমাণ পাবি না। ওই অভিশাপ মোহন আর্যর জন্য আমি এনেছিলাম, আর ওই অভিশাপ যে কোনো লোকের জন্য আমি নিয়ে আসতে পারি। তুই শুধু তার নাম বল। রাজনাথ, যদি আপনি আর একটাও শব্দ বলেন তো আপনাকে এই আদালত থেকে বাইরে বের করে দেওয়া হবে। পুলিশকে এই মামলায় আরো জোরালো প্রমাণ একত্রিত করার জন্য 2 দিন সময় দেওয়া হলো। এই আদালত 2 দিনের জন্য মুলতুবি করা হচ্ছে। সত্য পর্যন্ত পৌঁছানো আমাদের কাছে ভীষণ জরুরি বরুণ। আর এইটা দেখ, এই খাতটা একদিকে সমুদ্রের সঙ্গে যুক্ত হয়ে আছে, আর ওইদিকে নৌসেনার জাহাজও দাঁড়িয়ে আছে। বেশ আকর্ষণীয় রিপোর্ট। স্যার আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ওখানে গেলেই সমস্ত বিষয় বুঝতে পারা যাবে। যা ওখানে যাওয়ার জন্য ব্যবস্থা কর। কতটা প্রসিদ্ধ এই দ্বীপ, এই পর্যটন স্থল? এই জায়গাটা সম্বন্ধে বহু লোক এখনো অজ্ঞাত। আচ্ছা, এই কারণেই কি আপনার হোটেলের ঘরগুলো সবসময় খালি থাকে? চলুন, যাই হোক না কেন, আপনি আমাদের বলুন যাওয়ার রাস্তাটা ঠিক কোনখানে। আমি যাব ওখানে। কিন্তু এখন ওখানে যাওয়ার জন্য আপনি কাউকে পাবেন না। কেন, কোনো প্রবলেম আছে? কেডি স্যার, হ্যাঁ, গ্রামের কিছু লোকজন ওই আলোটা দেখেছে। ওনাদের বিশ্বাস যে ওটা ওই ভুতুরের দ্বীপটারই একটা প্রভাব। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং বিষয়। সুকুমারবাবু, আপনি কখনো এখানে এই ধরনের কোনো আলো দেখতে পেয়েছেন? আপনি তো এখানেই থাকেন সব সময়। চলুন, যাই হোক, আমরা এবার উঠবো, খুঁজে দেখি কোনো রাস্তা পাওয়া যায় কিনা ওই দ্বীপটা যাওয়ার। এক্সকিউজ মি, কেডি পাঠক, কে বলছেন আপনি? নামে কি এসে যায় সাহেব, শুধু আপনার কাজ হলেই হলো তো। আপনি যা খুঁজছেন সেই প্রশ্নের উত্তর রয়েছে আমার কাছে। যদি আপনি জানতে চান তাহলে এই মুহূর্তে এক্ষুনি বাংলো নম্বর 114-তে চলে আসুন। ঠিক আছে সুকুমারন বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কথাটা আমার মাথায় একটু দেরিতে ঢুকলো। টিউবলাইট, ঠিক বলেছেন আপনি। আমাদের ওই দ্বীপে যাওয়া উচিত নয়। আপনি যান, আমরা এখানেই রয়েছি, একটু হাওয়া খেয়ে নিই। আগে স্যার, ওকে। স্যার, এসবের মানে কি হলো? এটার মানে হলো যে এইমাত্র যে ফোনটা এসেছিল সেই ব্যক্তির বক্তব্য হলো তার কাছে এমন কিছু তথ্য রয়েছে যাতে এই কেসটার সূত্র মিলতে পারে। আমি যাচ্ছি তার সঙ্গে দেখা। স্যার, আমিও আপনার সঙ্গে যাব। না, তুই এখানেই থাকবি, ওই দ্বীপটার দিকে খেয়াল রাখবি। আমার ব্যাগে দূরবীন রয়েছে, বার করে নিস। আর যদি কিছু হয়, কিছু দেখতে পাস, তো ওখানে যাস না, ওই জায়গাটা খুব একটা ভালো না। ইন্সপেক্টর চতুর্বেদীকে ইনফর্ম করে দিস। রাইট স্যার। বরুণ, বেশ গড়বড় হচ্ছে। স্যার, এখানেও খুব গড়বড় হচ্ছে। স্যার, ওই আলোটা দেখছেন আপনি? কেডি কোথায়? ইয়োর অনার, অ্যাজ পার অ্যাজ আই নো, কেডি বরুণকে নিয়ে ওই দ্বীপে গিয়েছেন। কাল রাতেই কথা হয়েছে আমার ওনার সঙ্গে। তখন উনি প্ল্যানিং করছিলেন ওই দ্বীপে যাওয়ার ব্যাপারে, কিছু রিসার্চের বিষয় বলছিলেন। তারপরে ওনার সাথে আমার কথাই হয়নি।
দুজনের ফোনই আউট অফ রেঞ্জ আসছে। আমি বলেছিলাম ওই মূর্খকে যে ওই দানব দ্বীপের সঙ্গে টক্কর না নিতে, তো ও আমার একটাও কথা শোনেনি। এবার ওই দুজন মানুষের মৃত্যুর জন্য আমি দায়ী নই। জীবন আর মৃত্যু তো সবসময় তার হাতে থাকে স্বামীজি, আপনার হাতে নয়। তাছাড়াও আপনার এই সময় আপনার নিজেকে নিয়ে চিন্তা করা উচিত। কিছুক্ষণের মধ্যেই আপনার এই নোংরা ভণ্ড খেলাটা শেষ হয়ে যাবে। দেরি করে আসার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার। ইওর অনার, শুরু থেকে শুরু করছি। একটা বিষয় আমাকে চিন্তায় রেখেছিল। পদ্মা দেবী ছাড়াও এরকম অনেকেই এটা বলেছিল যে হেলিকপ্টার ক্র্যাশের ঠিক আগেই ওনারা তীব্র একটা আলো দেখেছিলেন। এই কেসে যেই দ্বীপটা রয়েছে, ওই দ্বীপটা যেই খাদে আছে, ওই খাদটা জলের ঠিক পাশ দিয়ে সমুদ্রে গিয়ে মিশেছে। এর পাশ দিয়ে যাওয়া প্রত্যেকটা জাহাজকে মার্চেন্ট নেভির নজর দিয়ে দেখা হয়। ইওর অনার, বিশেষ বিষয় এটা হলো যে গত 1 বছরে 3টে জাহাজ, একটা পর্তুগাল থেকে, একটা স্পেন থেকে আর একটা কেপটাউন থেকে, এই 3টে জাহাজই নিজেদের পথ থেকে সরে গিয়ে ওই জলের ঠিক মুখের কাছে দ্বীপ থেকে 5 কিলোমিটার দূরত্বে গিয়ে পৌঁছলো। আই অবজেক্ট ইওর অনার। হঠাৎ করে পাঠকবাবু নেভির রেকর্ড আলোচনা করতে শুরু করে দিলেন এই কেসে। কি ব্যাপার, কি সম্পর্ক এই কেসের সাথে? সম্পর্ক রয়েছে ইওর অনার, খুবই গভীর সম্পর্ক। এই মার্চেন্ট নেভির তালিকা অনুযায়ী ওই 3টি জাহাজে বহু মূল্যবান সামগ্রী ছিল ইওর অনার। সোনা, যখন আর্যবাবুর হেলিকপ্টারটা ক্র্যাশ করলো সেই সময় ওখানে ওই দ্বীপে অন্য সমস্ত কাজকর্মও চলছিল। এখন সত্যিটা আমার কাছে তো একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি ইওর অনার। আদালতে এই সত্যিটার উপর আলোকপাত করার জন্য আমি ইন্সপেক্টর দাবে আর ওনার সঙ্গে যে ব্যক্তি রয়েছেন তাদের আদালতে নিয়ে আসার জন্য অনুমতি চাইছি। ইওর অনার, ইনি তাতিয়া তাবড়ে, নিজের বন্ধুদের সঙ্গে ওই দ্বীপে স্মাগলিং এর কাজ করে। যখনই কোনো জাহাজে ওদের জিনিসপত্র আসে, ও সাঁতার কেটে ওই জাহাজ পর্যন্ত যায়, সেখান থেকে জিনিসপত্র নিয়ে দ্বীপে ফিরে আসে। ইওর অনার, এই সমস্ত কথা, তীব্র ওই আলো দেখতে পাওয়া, জাহাজে নিজের পথ থেকে সরে যাওয়া, এই বিষয়গুলো আমার মনে একটা সংশয় তৈরি করে। আমি আমার সহায়ক বরুণকে সমুদ্রের ওপর নজর রাখতে বলি, আর যখনই ওইখানে সন্দেহজনক ঘটনা ঘটতে দেখা যাচ্ছিল আমরা পুলিশকে সচেতন করে দিই। দ্বীপের এই ভয়ানক গল্পটার সুযোগ নিয়ে তাতিয়া আর তার সঙ্গী সাথীরা সেখানে স্মাগলিং করে। এই দ্বীপটা মধ্যভূমির সমুদ্র তটে আর জাহাজের একেবারে মাঝামাঝি রয়েছে, যেই কারণে তাতিয়া আর তার সঙ্গী সাথীরা খুব সহজভাবেই চুরি করা জিনিসপত্র এই দ্বীপে নিয়ে আসতে পারে। আমি কি ঠিক বলছি নাকি আমি ঠিক বলছি? হ্যাঁ সাহেব, আপনি একদম ঠিক বলছেন। আমাকে আমার পরিবারের পেট চালানোর জন্য এই কাজে নামতে হয়। এটা বলো যে যেই রাতে আর্যবাবুর মৃত্যু হয় সেই রাতে তুমি ছিলে যে তীব্র আলোর মাধ্যমে সংকেত পাঠায় কাউকে? হ্যাঁ সাহেব, আমি ওখানেই ছিলাম। আমি যখনই স্মাগলিংয়ের মাল ওখানে পৌঁছাতাম তখন লাইট দিয়েই আমি ইশারা করতাম। তোমার বসকে? কে তোমার এই বস যাকে তুমি ইশারা করতে? আমি এইসব জানি না। আমাকে একটা কাগজে শুধু লিখে দেওয়া হতো কি করতে হবে, কিভাবে করতে হবে। আমি তো শুধু ওই দামি জিনিস ওই দ্বীপে পৌঁছে দিতাম আর তারপর চলে যেতাম। সম্ভবত আপনার এই বস সবার সামনে আসতে চাইছেন না, এই কারণে এই কৌশলটা অবলম্বন করছেন। এটা বলুন যে আর্যবাবুর হেলিকপ্টারটাকে কিভাবে আপনি মাটিতে নামালেন? গুলি করে? না সাহেব, আমি তো বন্দুক চালাতে পর্যন্ত জানি না। কি বলার চেষ্টা করছেন আপনি যে হঠাৎই নিজে থেকেই
ওনার ওই হেলিকপ্টারটা আকাশ থেকে নিচে পড়ে গেল নিজে থেকেই। হ্যাঁ, কিন্তু যখন আমি ওর কাছে যাই না সাহেব, এমন মনে হচ্ছিল যে কেউ ওর ওপর কোনো জাদু টোনা করেছে। ইয়োর অনার, আই অবজেক্ট। পাঠকবাবু যে এখন এই পর্দাফাশ করলেন স্মাগলিং সংক্রান্ত, সেটা প্রশংসাযোগ্য, কিন্তু হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট আর স্মাগলিং রেকর্ডের কি কানেকশন? ইয়নার, এই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য আমি স্বয়ং ওই দ্বীপে গিয়েছিলাম, কিন্তু যে ব্যক্তির আমাকে তথ্য দেওয়ার কথা ছিল দুর্ভাগ্যবশত তাকে মেরে, খুবই নৃশংসভাবে মেরে ইয়নার ছাদ থেকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ওই কালো ছায়া দ্বীপের কয়েদখানা থেকে মুক্ত হয়ে গেছে, আর ও তোকেও খুঁজে বার করবে মূর্খ। অর্ডার অর্ডার! রাজনাথ, আপনি এই বাজে বকা বন্ধ করবেন নাকি? সরি ইয়োর অনার, কিন্তু আমার মনে হয় যে স্বামী রাজনাথের কথায় একটু হলেও জোর আছে। এটা কি বলতে চাইছেন আপনি, যে এটা জাদু টোনা কোনো, আর ওই দ্বীপটাতে কোনো ভৌতিক? না না, আমি বোঝাচ্ছি ইয়োর অনার, একটা নয় দুটো খুন হয়ে গেছে, তাহলে কি কারণ থাকতে পারে এই রহস্যময় ব্যাপারটা? আসলে ব্যাপার ইয়োর অনার, সে যে জাহাজই হোক, সে জলে ভাসুক বা আকাশে উড়ুক, সে দ্বীপের থেকে সবসময় দূরেই থাকে। আর মোহন আর্যবাবু নিশ্চয়ই নিজের মৃত্যুকে নিজেই নিমন্ত্রণ করে ডাকেননি। স্বাভাবিকভাবেই স্বামী রাজনাথের কালো জাদুর কারণেই ওই খুনি পাথরটা ওই হেলিকপ্টার, যাতে মোহন আর্যবাবু যাচ্ছিলেন, তাকে নিজের দিকে টেনেছিল। যাকগে, আরও একটা কথা, যে এই কেস এখন এমন একটা মোড়ে পৌঁছেছে যে সাম্প্রতিককালে ঘটে যাওয়া একটা ঘটনার ব্যাপারে আমি প্রমাণ পেশ করতে চাই। তাই নেহা শর্মাকে আমি কাঠগড়ায় ডেকে পাঠাতে চাই, যদি আপনি অনুমতি দেন ইয়োর অনার। অনুমতি দিলাম। হ্যাঁ স্যার, 3-4 মাস আগের কথা। আমি আর আমার বাগদত্ত প্রতাপ আমরা লখনৌ থেকে এসেছিলাম, খুব খুশি ছিলাম। সেই দিন আমাদের নজর একটা বড় দ্বীপের ওপর পড়েছিল, সেটা আমার খুব অ্যাট্রাকটিভ মনে হয়েছিল। স্যার, আমি বলছি এই সব না ওই দ্বীপটার জন্য হয়েছে। ওই দ্বীপটাতে কিছু আছে, ওটাই আমার প্রতাপকে মেরেছে। ইয়োর অনার, এই ঘটনা থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে সমস্ত কিছুই কিন্তু মানুষের হাতে থাকে না। ঠিক যেমন ওই দ্বীপের পাথরে লুকিয়ে থাকা মৃত্যুর কোনো রূপ হয় না ইয়োর অনার। পাঠকবাবু, আপনি এবার নিশ্চয়ই আমার কথাটা বিশ্বাস করবেন আপাতত। জয়সওয়াল বাবু, মৃত্যু তো একটা পরম সত্যি। এই সত্যটার অনেকগুলো রূপ হয়, আর এই সত্যের পিছনে অনেকগুলো কারণ। ইয়নার, এই মৃত্যুর পিছনে কোনো ভূত প্রেত নয়, কোনো মানুষের হাত ছিল, এই বিশ্বাসটা আমার আগেও ছিল। এখন ওই বাংলোতে আরও একটা মৃতদেহ পাওয়ার পর আমার এই বিশ্বাসটা আরও সুদৃঢ় হলো। আপনি শুনলে বিস্ময়বোধ করবেন যে ওই বাংলোতে যে দেহটা পাওয়া গিয়েছে সেটা আমার মক্কেল রাজন থারানির কর্মচারীরই। ওনার ওই কর্মচারী রাজনবাবুর জাহাজের দেখভালের যাবতীয় তালিকা বানানোর কাজকর্ম করত। অর্থাৎ ইয়নার, যে ওই তালিকা যেটার ব্যবহার অভিযোগ পক্ষের মহোদয় আমার মক্কেলের বিরুদ্ধে করেন, ওই তালিকাটাও ওই ব্যক্তিই বানিয়েছিলেন। নিরপেক্ষভাবে এটা তো মানা যায় যে ওই তালিকায় নিশ্চয়ই কোনো গড়বড় ছিল, আর ওই ব্যক্তি আমাকে বলবেন তালিকায় কি গড়বড় ছিল তার আগেই তাকে হত্যা করা হলো ইয়নার। আর এখানে চিন্তাভাবনা করার বিষয় হলো ইয়নার, যে একটা হেলিকপ্টারের মেইনটেনেন্স রেকর্ডকে একটা ভূতের লোকানোর দরকার কেন পড়লো। আমি শুধুমাত্র এইটা বলার চেষ্টা করছি ইয়নার, যে ওই হেলিকপ্টারের দুর্ঘটনার কবলে পড়ার পিছনে কোনো ভূত বা প্রেতের নয়, কোনো মানুষেরই হাত রয়েছে। ইয়নার, সময়ের অভাবের কারণে আমি ওই দ্বীপ পর্যন্ত যেতে পারিনি, কিন্তু আমি আমার সহায়ক বরুণকে ওখানে পাঠিয়েছিলাম। ও ওখানে পৌঁছলো বলে কিছু সময়ের মধ্যেই ও দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের ছবিই আমাকে পাঠাবে, আর ওই ছবিগুলোর সাহায্যে আমি কেসটাকে এগিয়ে নিয়ে যাব।
কবে নাগাদ পাবে কোর্ট তোমার এই প্রুফ? ইওর অনার, আমি আদালতের কাছে অনুরোধ করছি যে আমাকে আমার ফোন অন করার অনুমতি দেওয়া হোক, যাতে আমি ওর কল রিসিভ করতে পারি। অনুমতি দিচ্ছি। ধন্যবাদ ইওর অনার। হ্যাঁ বরুণ, বল। কেরি স্যার, এখানে একটা ছেলে খুব খারাপ অবস্থায় পড়ে রয়েছে। ওর অবস্থা ভীষণ খারাপ। ওর ফোন থেকেই আমি আপনাকে ফোন করছি। মনে হয় ও বাঁচবে না। কি ব্যাপার কেডি? কি বললো তোমার সহায়ক? ইওর একটা খুবই খারাপ খবর রয়েছে। আমার সহায়ক যখন ওই দ্বীপে পৌঁছতে যাচ্ছিল, ওর সঙ্গেও একই ঘটনা করেছে। ওর নৌকাটা একেবারে ভেঙে চটে যায়। ও এই সময় হাসপাতালে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করছে।